ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বন্ধুবর শার্লক হোমসের সব কেসই যে কাহিনী বৈচিত্র্যে জমজমাট তা নয়। কিছু কেস স্মরণীয় তার নিজস্ব বিশ্লেষণী বৈচিত্র্যের জন্য, কিছু স্রেফ কাহিনী বৈচিত্র্যের প্রসাদে। হোমসের অবদান সেখানে অকিঞ্চিৎকর, তবুও ঘটনা পরম্পরার দৌলতে তা মনের মণিকোঠায় সাজিয়ে রাখবার মতো। বর্তমান কেসটি ঠিক তেমনই। অগাস্ট মাস, বর্ষাকাল। গুটিসুটি মেরে সকালের ডাকে আসা একটা চিঠি বারবার পড়ছে হোমস। আমি পড়ছি খবরের কাগজ, কিন্তু ভালো লাগছে না। খবর তো নেই, পার্লামেন্ট মুলতুবি, ছুটি কাটাতে সবাই এখন শহরের বাইরে। আমারও মন উড়ু উড়ু, কিন্তু পকেটে পাথেও নাস্তি বলেই বেরোতে পারছি না। তাছাড়া আমার এই সৃষ্টি ছাড়া বন্ধুটির গ্রাম্য শোভার দিকে কোনো আকর্ষণই নেই, যদি না সেখানে কোনো রহস্যের আকর্ষণ থাকে। হোমস আত্মনিমগ্ন, কথাবার্তা সম্ভব নয় বুঝে খবরহীন খবরের কাগজখানা নিক্ষেপ করে বিভোর হলাম আকাশ পাতাল ভাবনায়। এমন সময় ভাবনার ঘুড়ি ভোকাট্টা হয়ে গেল হোমসের হঠাৎ গায়ে পড়া আচমকা মন্তব্যে। ওয়াটসন, ধরেছ ঠিক, বোকারাই এভাবে ঝগড়া মিটোয়, আর পন্থাটা খুবই অসঙ্গত। অত্যন্ত অসঙ্গত, অত্যন্ত ভ্রান্ত, বললাম স্বউচ্ছ্বাসে। পর মুহূর্তে খেয়াল হলো, আরে আমার মনের কথার প্রতিধ্বনি হোমসের কণ্ঠে কেন? সোজা হয়ে বসে বিষম বিস্মিত হয়ে বিস্ফারিত চোখে চাইলাম ওর দিকে। বললাম, ব্যাপার কি হোমস? এ যে কল্পনারও অতীত। আমার ভ্যাবাচ্যাকা মুখচ্ছবি দেখে অট্ট হাসি হাসল হোমস। মাই ডিয়ার ওয়াটসন, কিছুদিন আগে এডগার অ্যালান পোয়ের রচনাবলী থেকে একটা লেখা তোমাকে আমি পড়ে শুনিয়েছিলাম, মনে আছে তো? একজন যুক্তি বিশারদ তার সঙ্গী ভদ্রলোকের মনে অব্যক্ত ভাবনাগুলোকে হুবহু বলে গিয়েছিল। অ্যান্ড আফটার লিসেনিং দ্যাট তুমি বলেছিলে এ হলো লেখকের কল্পনার লাগাম ছাড়া দৌড়। আমি বলেছিলাম ঠিক ওই রকমটা কিন্তু আমিও করি। তোমার বিশ্বাস হয়নি? না তো। অবিশ্বাসটা মুখে প্রকাশ করনি, কিন্তু চোখে মুখে ফুটিয়ে তুলেছিলে। তাই এখন কাগজ ফেলে দিয়ে যখন 7-5 ভাবতে বসলে, তোমার প্রত্যেকটা চিন্তার চেহারা বাইরে থেকে আমি বেশ লক্ষ্য করছিলাম। আমি কিন্তু চুপ করে বসে আছি। পো যার কথা লিখেছেন, মানে যার ভাবনার চেহারা বাইরে থেকে আঁচ করা গিয়েছে, সে কিন্তু এক জায়গায় এভাবে বসে থাকেনি। কখনো আকাশের তারা দেখেছে, কখনো পাথরে হোঁচট খেয়েছে। কিন্তু ওয়াটসন, মানুষের মুখ যে হলো মনের আয়না, আর অবয়বটা হলো তার নিত্যসঙ্গী। তার মানে অবয়ব দেখে মনের কথা বুঝতে পারো? অবয়ব আর চোখের ভাষা দুটোর মধ্যে মনের চিন্তা ফুটে ওঠে। চিন্তার শুরু কখন খেয়াল আছে? না। তবে আমি বলছি, তুমি শোনো। খবরের কাগজখানা ছুঁড়ে ফেলতেই আমার চোখ পড়ে তোমার উপর। ফর অ্যাবাউট 30 সেকেন্ডস তুমি একটা ব্ল্যাঙ্ক হয়ে তাকিয়েছিলে, অর্থাৎ মনটাও চিন্তা শূন্য। তারপরই চোখ পড়ল ওই জেনারেল গর্ডনের বাঁধানো ছবিটার উপর। মুখ চোখের চেহারাটা খানিকটা পাল্টালো, অর্থাৎ বেশ কিছুটা ভাবনার আনাগোনা শুরু হলো। এরপরেই হেনরি ওয়ার্ড বিচারের না বাঁধানো ছবিখানার উপর তুমি তাকিয়ে যা ভাবলে, তা তোমার মুখেই খানিকটা প্রকট হলো। ভাবলে, আহারে, এ ছবি বাঁধালে ফাঁকা জায়গাটা তো ভরাট হবেই, গর্ডনের ছবির পাশে মানাবেও ভালো। অপূর্ব, ঠিক ধরেছ দেখছি। আবার তাকালে বিচারের ছবির দিকে। এবার খুব ডিপলি বিচারের চোখ মুখগুলোকে নিরীক্ষণ করলে। আস্তে আস্তে তোমার মুখ থেকে আলোড়নটা মিলিয়ে গেল। মুখ নিস্তরঙ্গ, অর্থাৎ মনে স্মৃতির রোমন্থন ব্যাপিত, অথচ তাকিয়ে আছো ছবির দিকে। তাকিয়ে তাকিয়ে ভাবছিলে মানুষটার মহান কীর্তিগুলোর কথা, গৃহযুদ্ধে তার অবদানের কথা। তখন কিন্তু আমাদের অনেকেই তাকে ভুল বুঝেছিল, অবিচার করেছিল তার প্রতি। আমার মনে আছে, তখন তুমি ঘৃণায় ফেটে পড়েছিলে। আস্তে আস্তে তোমার চোখের চাহনি ছবির উপর থেকে সরে এলো, কিন্তু ভাবনা তখনও অব্যাহত। অর্থাৎ ছবির মানুষকে নিয়ে আর ভাবছো না, ভাবছো এবার সেই ভয়ঙ্কর গৃহযুদ্ধের কথা। কেন বলো তো? কেননা তোমার চোখটা জ্বলে উঠল, ঠোঁটটা শক্ত হয়ে গেল, আর হাতগুলোকে মুঠো করে ফেললে। তারপরেই মুখটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল।
আপন মনে মাথা নাড়লে। যুদ্ধে যারা প্রাণ হারিয়েছে তাদের কথা ভেবে তোমার মুখটা আবার ম্লান হয়ে গেল। আস্তে আস্তে তোমার নিজের স্মৃতিচিহ্নটা হাত বুলোতে বুলোতে ফিকে হাসি হাসলে। এ হাসি আমি চিনি। দেশে দেশে ঝগড়া মিটানোর জন্য রক্তক্ষয়ী এই পন্থাটা যে কতখানি নির্বুদ্ধিতা আর অসঙ্গত তা ভেবে তুমি নিজের মনেই হেসে উঠেছিলে। চিন্তার এই পর্যায়ে এসে আমি তোমার সঙ্গে একমত হলাম এবং তা ব্যক্ত করলাম সরবে। এক্কেবারে ঠিক। তা সেদিনকার সন্দেহ তবে মিটল তো? চলো এবার রাস্তার হাওয়া খেয়ে আসা যাক। ওটা দেখি। নমস্কার, আমি অঙ্কিত। আশা করি সকল শ্রোতা বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা গল্প স্বল্পতে নিয়ে চলে এসেছি স্যার আর্থার কনান ডয়েলের আরও একটি শার্লক কাহিনী, শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ দি রেসিডেন্ট পেশেন্ট। শার্লক হোমসের ভূমিকায় সম্বুদ্ধ, গল্প পাঠে ও ডক্টর ওয়াটসনের ভূমিকায় শুভময়। তাহলে শুনতে থাকুন আজকের গল্প, স্যার আর্থার কনান ডয়েলের কাহিনী শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ দি রেসিডেন্ট পেশেন্ট। ঘণ্টা তিনেক টোটো করে ঘুরে বেকার স্ট্রিটে ফিরে এসে দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে একটা গাড়ি। ডাক্তারের গাড়ি দেখছি। নতুন পোশাক শুরু করেছেন। জেনারেল প্র্যাকটিশনার, স্পেশালিস্ট নন, তবে খাটিয়ে ডাক্তার। এসেছেন পরামর্শ করতে। কপাল ভালো, ঠিক সময় ফিরেছি। হোমসের পদ্ধতি আমি ঠিক জানি। ব্রুহাম গাড়ির আলোর পাশে ঝোলানো বেতের বাস্কেটে কি কি ডাক্তারি যন্ত্রপাতি রয়েছে এবং তাদের অবস্থা দেখেই বুঝলাম ঝট করে এত কথা কি করে সে বলল। ঘরের জানলায় আলো জ্বলছে। রাত 10টায় এসেছেন, নিশ্চয়ই সমস্যা নিয়ে। কৌতূহলী হয়ে ঢুকলাম ঘরে। বালি রঙের জুলপিওয়ালা পাণ্ডুবর্ণ চেহারা, 33-34 বৎসরের একজন অস্থিচর্মসার ভদ্রলোক অগ্নিকুণ্ডের পাশে বসেছিলেন। বিগত যৌবন, শক্তিহীন চেহারা, একটু নার্ভাস আর লাজুক। শিল্পী সুলভ সরু হাত, ডাক্তার বলে মনে হয় না। হোমস খুশি, উজ্জ্বল কণ্ঠে বললে, গুড ইভিনিং ডক্টর। মিনিট কয়েক হলো এসেছেন দেখছি। উঠে দাঁড়িয়ে ভদ্রলোক বললেন, কোচওয়ান বলল বুঝি? আপনার পাশের মোমবাতিটা এইমাত্র জ্বালানো হয়েছে, সেটা দেখেই বললাম। বলুন, কি করতে পারি আপনার জন্য? আমার নাম ডক্টর পার্সি ট্রেভেলিয়ান, থাকি 403 নম্বর ব্রুক স্ট্রিটে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, স্নায়ুরোগ সম্বন্ধে বিরল গ্রন্থটি তাহলে আপনারই লেখা, তাই তো? খুশি হলেন ভদ্রলোক। রক্তিম মুখে বলে উঠলেন, যাক, বইটা পড়েছেন তাহলে। পাবলিশারের হিসেব অনুযায়ী নাকি বিক্রিই হয়নি। তা আপনি ডাক্তার? যুদ্ধে ছিলাম, অবসর নিয়েছি। বাহ, স্নায়ুরোগে বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছে আমারও আছে। মিস্টার হোমস, আমার বাড়িতে পরপর এমন সব ঘটনা ঘটছে যে আপনার কাছে ছুটে না এসে পারলাম না। বসলো হোমস, পাইপ ধরিয়ে বলল, খুলে বলুন। ডক্টর ট্রেভেলিয়ানও বসলেন, বললেন, দেখুন, কথাগুলো এতই তুচ্ছ যে শুনলে আপনার হাসি পাবে, কিন্তু না বললেও রহস্যটা স্পষ্ট হবে না। তাই সবই বলবো, বাদশাদ আপনি দেবেন। প্রথমেই বলি, ছাত্র হিসাবে আমি ভালো ছিলাম। ডিগ্রি নেওয়ার পর মূর্ছারোগ সম্পর্কে কৌতূহল জাগানো কিছু গবেষণা করেছিলাম। তারপর স্নায়ুরোগের ওপর ওই বইখানা লিখে ব্রুস পিনকার্টন পদক আর পুরস্কার দুইই পাই। কিন্তু জমিয়ে প্র্যাকটিস করার মতো আমার পয়সা ছিল না। আপনি তো জানেন, ক্যাভেন্ডিশ স্কোয়ারের কাছে ঘর ভাড়া আকাশ ছোঁয়া। পসার না জমা পর্যন্ত হাতে টাকাও দরকার। এত টাকা আমার কাছে ছিল না। ওই যে বলে না, বেড়ালের ভাগ্য শিকে ছিঁড়ে পড়ে, আমার ক্ষেত্রেও তাই হলো। আশ্চর্য একটা সুযোগ পেলাম। বছর কয়েক আগে ব্লেসিংটন নামে এক অচেনা ভদ্রলোক সকালবেলা আমার সঙ্গে দেখা করলেন এবং গায়ে পড়ে আমাকে সাহায্য করতে চাইলেন। ছাত্রজীবনে আমার সুনাম নাকি তিনি শুনেছেন। আমি যে পদক আর পুরস্কার পেয়েছি সে খবরও তিনি রাখেন। জিজ্ঞেস করে জেনে নিলেন আমি মদ খাই না, বদ নেশায় কোনো আসক্ত নেই, অথচ পকেটে টাকা নেই বলে পয়সা জমাতে পারছি না। উনি তখন বললেন, দেখুন মশাই, আমার বেশ কিছু টাকা এমনিই পড়ে আছে, আমি তা খাটাতে চাই।
তাতে আপনারও লাভ, আমারও লাভ। শুনে তো আমার দম বন্ধ হয়ে আসে আর কি। এ যে মেঘনা চাইতেই জল। তখন উনি খুলে বললেন প্রস্তাবটা। ঘর ভাড়া, সরঞ্জাম কেনা, লোকজনের মাইনে সব ওনার খরচা। আমার কাজ হবে কেবল রুগী দেখা। রোজগার যা হবে তার 3 ভাগ উনি নেবেন আর 1 ভাগ আমি পাবো। আমিও রাজি হয়ে গেলাম। লেডি ডেতে প্র্যাকটিস শুরু করলাম। দোতলার সবচেয়ে ভালো ঘর দুটোয় উনি নিজে রইলেন। হার্ট খারাপ বলেই সবসময় ডাক্তারের সান্নিধ্যে থাকতেন। ঘর থেকে খুব একটা বেরোতেন না, কারোর সঙ্গে মিশতেনও না। কিন্তু প্রতিদিন সন্ধে হলেই নিচে এসে আমার খাতাপত্র দেখে গিনি পিছু 5 শিলিং 3 পেনি আমাকে দিয়ে বাকিটা নিজের ঘরে বাক্সে মজুত করতেন। রোজগারও ভালো হচ্ছিল। দেখতে দেখতে আমার পসার জমে গেছিল। এই কয়েক বছরেই ভদ্রলোক বড়লোক হয়ে গেলেন আমার দৌলতে। কয়েক সপ্তাহ আগে অন্তদন্ত হয়ে এসে ব্লেসিংটন বললেন, দরজা জানলায় মজবুত খিল লাগানো দরকার। ওয়েস্ট এন্ডে নাকি সাংঘাতিক ডাকাতি হয়ে গেছে। ভীষণ উত্তেজিত দেখলাম ভদ্রলোককে। কয়েক সপ্তাহ কাটলো অদ্ভুত অস্বস্তির মধ্যে। সবসময় জানলা দিয়ে উঁকি মেরে বাইরে দেখতেন। রাত্রিরে ডিনারের পর একটু বেরোনোর অভ্যেস ছিল, তাও বন্ধ হয়ে গেল এরপর। দেখে মনে হলো ভয়ে সিঁটিয়ে আছেন অষ্টপ্রহর। কাকে বা কিসের জন্য এত আতঙ্ক জিজ্ঞেস করতে গিয়ে হলো বিপত্তি। তেলে বেগুনে জ্বলে উঠলেন। কাজেই আমি আর ও নিয়ে কথা বলিনি। আস্তে আস্তে সুস্থির হলেন। আগের মতো ডিনারের পর আবার বেরোনো শুরু করলেন। তারপর এমন একটা ঘটনা ঘটল যে একেবারে বিছানা নিয়ে নিলেন। 2 দিন আগে একটা চিঠি পাই আমি। চিঠিতে কোনো তারিখ নেই, ঠিকানাও নেই। এই যে শুনুন, পড়ছি। একজন খানদানি রুশ ভদ্রলোক বিখ্যাত বিশেষজ্ঞ ডক্টর পার্সি ট্রেভিলিয়ানকে দিয়ে তার মূর্ছা রোগের চিকিৎসা করাতে চান। কাল সন্ধে 6:15 তিনি আসবেন ডাক্তারের চেম্বারে। ডাক্তারবাবু যেন হাজির থাকেন। মিস্টার হোমস, আপনি তো জানবেনই, মূর্ছা রোগের চিকিৎসায় সবচেয়ে বড় অসুবিধা হলো রুগী পাওয়া। তাই খুব উৎসাহ পেলাম চিঠি পেয়ে। পরের দিন চেম্বারে এলেন 2 ব্যক্তি। একজন রোগা, লম্বা, গম্ভীর, বয়স্ক, অতি মামুলি চেহারা, তবে হ্যাঁ আভিজাত্যহীন। আর একজন কান্তিমান যুবক, চওড়া বুক এবং ধারালো নাক মুখ। ভাঙা ভাঙা ইংরেজিতে যুবকটি পরিচয় দিলেন নিজেদের। বয়স্ক পুরুষ তার বাবা। মূর্ছা রোগের প্রকোপে বড্ড কষ্ট পাচ্ছেন। সে নাকি চোখে দেখা যায় না, কানেও শোনা যায় না। বাবাকে আমার কাছে রেখে তাই তিনি পাশের ঘরে থাকবেন। বয়স্ক ভদ্রলোককে পরীক্ষা শুরু করলাম। জবাব দিলেন উল্টোপাল্টা। বোধহয় ভাষাটা ভালো জানা নেই তাই। কিছুক্ষণ পরে কোনো জবাব না দিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন সামনে। চোখ মুখ শক্ত হয়ে গেছে দেখে বুঝলাম রোগের আক্রমণ শুরু হয়ে গেছে। নাড়ি, জ্বর, মাংসপেশি প্রতিক্রিয়া পরীক্ষা করে অবাক হলাম। সব স্বাভাবিক। তাই আইমিল নাইট্রেট শুকিয়ে ঘোর কাটানো দরকার ভেবে ল্যাবরেটরিতে গেলাম ওষুধটা আনতে। মিনিট 5 পরে এসে দেখলাম ঘর খালি। তিনি নেই। পাশের ঘরে তার ছেলেও নেই। চাকরটা নতুন, তেমন চটপটে নয়। রোগী কোথায় সে বলতে পারল না। আওয়াজটাওয়াজও নাকি পায়নি সে। দরজাটা ভেজানো, কিন্তু বন্ধ নয়। পুরো ব্যাপারটা একটা বিরাট রহস্য রয়ে গেল আমার কাছে। ব্লেসিংটন বেড়ানো শেষ করে ফিরে এলেন একটু পর। ইদানিং ওর সঙ্গে খুব একটা কথা আমার হচ্ছে না, তাই এ প্রসঙ্গে কোনো কথা বললাম না। রুশ ভদ্রলোকেরা আবার আসবেন ভাবিনি। পরের দিন ব্লেসিংটন বেরিয়ে যাওয়ার একটু পরেই তাদের ঘরে ঢুকতে দেখে আমি অবাক হলাম। কাঁচুমাচু মুখে ওরা বললেন কালকের ব্যাপারটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। রোগের আক্রমণ কেটে যাওয়ার পর ভদ্রলোকের মনে হলো একটা নতুন জায়গায় তিনি বসে আছেন। কেন এসেছেন, কোথায় এসেছেন, কিছুই মনে করতে পারছেন না। প্রতিবার ঘোর কেটে যাওয়ার পর এই রকমই নাকি তার হয়। আগেকার কথা তার খেয়াল থাকে না। তাই সোজা ঘর থেকে বেরিয়ে যান। বাবাকে বেরিয়ে যেতে দেখে ছেলে ভাবেন ডাক্তারের সঙ্গে তার কাজ শেষ, তাই তিনি বেরিয়ে যাচ্ছেন। সেই দেখে পিছন পিছন ছেলেও বেরিয়ে যায়। বাড়ি যাওয়ার পর জানা যায় আসল ব্যাপারটা। আমি শুনে একচোট হেসে নিয়ে নতুন করে আমি রোগীর সঙ্গে আলোচনা শুরু করলাম। ছেলে গেলেন পাশের ঘরে। আধ ঘন্টা পরে প্রেসক্রিপশন লিখে দেওয়ার পর ছেলে এসে বাবাকে ধরে ধরে বাইরে নিয়ে গেল। একটু পরেই বাড়ি ফিরলেন ব্লেসিংটন। শটান চলে গেলেন ওপরে। পর মুহূর্তেই দুমদাম করে এসে বললেন,
ডাক্তার, ডাক্তার, কে কে ঢুকেছিল আমার ঘরে? তুমি জানো কিছু? তার ওই উন্মত্ত চেহারা দেখে মাথার ঠিক নেই বুঝে রুক্ষতাটা গায়ে মাখলাম না, সবিনয়ে বললাম, কই কেউ তো ঢোকেনি। শুনে ঠান্ডা হওয়া তো দূরে থাকুক, তুড়ুক নাচ নাচতে নাচতে শটান আমাকে মিথ্যেবাদী বলে দিলেন ব্লেসিংটন। ওপরের ঘরে টেনে নিয়ে গেলেন, দেখালেন সত্যিই কার্পেটের ওপর কতগুলো বড় বড় আকারের পায়ের ছাপ, যা তার মোটেই নয়। মিস্টার হোমস, আপনি তো জানেন কালকে বিকেলে তুমুল বৃষ্টি হয়েছিল। বেশ বুঝলাম রুশ রোগীর ছেলেটি ভিজে জুতো নিয়ে এই ঘরে ঢুকেছিলেন। জিনিসপত্রে হাত দেননি, কিন্তু বসবার ঘরে বসে না থেকে ওপরের ঘরে ঢুকে পায়চারি করে গিয়েছেন কার্পেটে। ব্যাপারটা এমন কিছু গুরুতর নয় যে ভেঙে পড়তে হবে, কিন্তু মিস্টার ব্লেসিংটনকে দেখলাম আতঙ্কে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললেন। আর্মচেয়ারে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলেন, কিন্তু কান্নাটা কেন সেটা স্পষ্ট করে বুঝতে পারলাম না। আমিও আর কোনো কথা বলতে পারলাম না, তাই আপনার কাছে এলাম। খামোখা ভয় পাচ্ছেন মিস্টার ব্লেসিংটন, আপনি গিয়ে যদি একটু বুঝিয়ে বলেন তো ভালো হয়। নিমিলিত চোখে পাইপ টানতে টানতে প্রত্যেকটা শব্দ কান খাড়া করে শুনল হোমস। ডাক্তারের কাহিনী যে তার প্রাণে সাড়া জাগিয়েছে, পাইপ থেকে ধূম উদ্গীরণের ধরন দেখেই তা বুঝলাম। কাহিনী শেষ হতেই উঠে পড়ল চেয়ার ছেড়ে। পনেরো মিনিটের মধ্যেই এসে গেলাম ব্রুক স্ট্রিটে ডাক্তারের চেম্বারে। কার্পেট মোড়া চওড়া সিঁড়ি বেয়ে ওপরে উঠছি, এমন সময় ফস করে নিভে গেল ওপরের আলো। অন্ধকারের মধ্যে থেকে ভেসে এলো কম্পিত কণ্ঠে বজ্রনাদ। খবরদার, হাতে রিভলভার আছে, ওপরে উঠলেই আই উইল ফিনিশ ইউ অল। কি হচ্ছে মিস্টার ব্লেসিংটন? মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন দেখছি। আরে ডাক্তার নাকি? সঙ্গে কারা? অন্ধকারই টের পেলাম আমার এবং হোমসের সারা গায়ে হাত বুলিয়ে কে যেন পরীক্ষা করছে। তারপরেই জ্বলে উঠল গ্যাসবাতি। আসতে পারেন, ঠিক আছে, কিছু মনে করবেন না, একটু হুঁশিয়ার থাকা দরকার। আলোয় দেখলাম বিচিত্র ভদ্রলোককে। এককালে খুব মোটা ছিলেন, এখনো মোটা রয়েছেন, কিন্তু আগের মতো নয়। বুলডগের মতো শিথিল চামড়া ঝুলছে মুখময়। ভীষণ ঘাবড়ে যাওয়ায় থির থির করে কাঁপছে গালের চামড়া। বালি রঙের পাতলা চুল যেন ভয়ের চোটে খাড়া হতে চাইছে। আমরা এগিয়ে যেতেই হাতের রিভলভারটা পকেটে রেখে বললেন, আসুন মিস্টার হোমস, ডাক্তারের কাছে শুনেছেন তো ঘরে কারা যেন ঢুকেছিল? তা শুনেছি, বাট মিস্টার ব্লেসিংটন, হু আর দে অ্যান্ড ওয়াই আর দে ইভেন ট্রাইং টু কিল ইউ? ঘাবড়ে গেলেন ব্লেসিংটন। বললেন, তা তো জানি না, আপনাকে তলব করলাম আপনার মুখেই শুনবো বলে। বেশ তো, কিন্তু আপনি জানেন না? আসুন আসুন, ওপরে আসুন। গেলাম ওপরের ঘরে ভদ্রলোকের পেছন পেছন। সুন্দরভাবে সাজানো ঘরের এক কোণে রাখা একটা পেল্লায় কালো বাক্সের দিকে আঙুল তুলে ব্লেসিংটন বললেন, আমার সারা জীবনের টাকা ওর মধ্যে আছে। ব্যাংকে আমি ভরসা পাই না, জীবনে একবারই টাকা খাটিয়েছি ডাক্তারের মারফত। ঘরে লোক ঢুকেছে দেখে সেই কারণেই এত ঘাবড়ে গেছি। দেখুন মিস্টার ব্লেসিংটন, আমাকে ঠকালে কিন্তু আপনি কোনো সাহায্য পাবেন না। সবই তো বললাম। বিরক্ত মুখে পিছন ফিরল হোমস। বেশ, তাহলে চললাম। সে কি? আরে কি করা উচিত সেটা তো বলে যান। ভাঙা গলায় বললেন ব্লেসিংটন। প্রাণ খুলে কথা বলা উচিত, যা সত্যি তাই বলা উচিত। চলো ওয়াটসন। বলে আর দাঁড়ালো না হোমস, আমাকে নিয়ে নেমে এলো রাস্তায়। হাঁটতে হাঁটতে বললে, অযথা ঝামেলায় তোমাকে টেনে আনার জন্য আই এম রিয়েলি সরি, তবে ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তা তো বুঝলাম, কিন্তু মাথায় তো কিছু ঢুকছে না। দেখো, আমার যতদূর মনে হচ্ছে 2 অথবা 3 লোক রয়েছে এর মধ্যে। ব্লেসিংটনের উপর তারা ক্ষেপে আছে। এদের একজন রোগীর ছদ্মবেশে ডাক্তারকে আটকে রাখে, আরেকজন সেই ফাঁকে ব্লেসিংটনের ঘরে ঢোকে। রোগটা? তোর ওসব রোগটোক কিচ্ছু নেই, স্রেফ অভিনয়। কিন্তু কপালক্রমে দুবারই ঘরের বাইরে রইল ব্লেসিংটন। তার মানে ওই সময়টা তার বেড়ানোর যে সময়, সেটা আততায়ীরা ভালোই জানে। চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকলে জিনিসপত্র নাড়াচাড়া করত,
তাছাড়া প্রাণের ভয় থাকলে চোখ দেখলেই তো সেটা বোঝা যায়। ব্লেসিংটনের চোখে কিন্তু আমি মৃত্যু ভয় দেখেছি। ও জানে কারা ঘরে এসেছিল, কিন্তু চেপে যাচ্ছে। অথবা হয়তো ঘরের মধ্যে লোক ঢোকার ব্যাপারটাই মন গড়া। ডক্টর ট্রেভিলিয়ান বানিয়ে বলেছেন, নিজেই হয়তো ঘরে ঢুকেছিলেন কোনো বদমতলবে। মুচকি হাসলো হোমস আমার কল্পনার দৌড় দেখে। বলল, শোনো, সিঁড়ির কার্পেটে সেই জোয়ান লোকটার পায়ের ছাপটা দেখে ওই সম্ভাবনাটাকে আমি বাতিল করে দিয়েছি। মাপটা ডাক্তারের জুতোর মাপের চেয়ে বড়। তাছাড়া ডাক্তার ছুঁচলো জুতো পরেন, সে পরে এসেছিল চৌকোনো জুতো। যাকে আশা করছি কালকেই নতুন খবর পাবো ব্রুক স্ট্রিট থেকে। ওয়াটসন, ওয়াটসন, ওঠো ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো, এক্ষুনি ওঠো। সত্যি খবর এলো অত্যন্ত অভাবনীয়ভাবে। সাত সকালে ধর্মরিয়ে বিছানায় উঠে বসলাম হোমসের ধাক্কায়। চিরকুট এসেছে ডক্টর ট্রেভেলিয়ানের কাছ থেকে। নোটবুক থেকে ছেঁড়া কাগজে দ্রুত লিখেছেন, ভগবানের নামে বলছি, এক্ষুনি আসুন, পিটি। চিরকুট পাঠিয়েছেন কোচোয়ানের হাতে। গাড়ি নিয়ে সে দাঁড়িয়ে আছে নিচে। মিনিট 15 লাগলো ডাক্তারের চেম্বারে পৌঁছতে। আমাদের দেখেই মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠলেন ভদ্রলোক। সর্বনাশ হয়ে গেল মিস্টার হোমস, সর্বনাশ হয়ে গেল। মিস্টার ব্লেসিংটন সুইসাইড করেছেন, গলায় দড়ি দিয়েছেন কাল রাতে। কাতর কণ্ঠে ডাক্তার বললেন, কি করি বলুন তো, সব গুলিয়ে যাচ্ছে আমার। পুলিশ অবশ্য এসে গেছে, যান ওপরে আছে। জানলেন কখন? ওই সকাল 7টা নাগাদ। রোজকার মতো চা নিয়ে গিয়েছিল ঝি, দেখলো ঘরের ঠিক মাঝখানে ঝুলছেন। ওই ল্যাম্পের হুকে দড়ি বেঁধে কালো বাক্সটা থেকে লাফিয়ে ঝুলে পড়েছেন। চিন্তামগ্নভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল হোমস। তারপর ডাক্তারের পেছন পেছন উঠল ওপরের ঘরে, সঙ্গে আমি। ঢুকেই দেখলাম সেই ভয়াবহ দৃশ্য। স্থূলকায় ব্লেসিংটন ঝুলন্ত অবস্থায় যেন আরও মোটা হয়ে গিয়েছেন। ছাল ছাড়ানো মুরগির গলার মতো লম্বা হয়ে বেরিয়ে আছে তার গলা। বাদবাকি দেহটা নরদেহ বলে মনে হচ্ছে না। অত্যন্ত অস্বাভাবিক, অত্যন্ত বেমানান লাগছে সব কিছু। গোড়ালি ফুলে উঠেছে। পাশে দাঁড়িয়ে চটপটে চেহারার একজন পুলিশ ইন্সপেক্টর নোট বই খুলে কি যেন লিখছে। হোমসকে দেখেই স্বাগত জানালো ইন্সপেক্টর। আরে মিস্টার হোমস, আসুন আসুন। ল্যানার যে কি সিদ্ধান্তে পৌঁছলে? এই দেখুন, ভয়ের চোটে মাথা ঠিক রাখতে পারেননি ভদ্রলোক। ওই দেখুন না, শোয়ার ফলে বিছানা দেবে রয়েছে। তারপর ভোর 5টা নাগাদ উঠে ঝুলে পড়েছেন। জানেনই তো বেশিরভাগ লোক এই সময় সুইসাইড করে। লাশ পরীক্ষা করে আমি বললাম, মাসল যেরকম শক্ত হয়ে গেছে মনে হচ্ছে ঘন্টা 3 আগে মারা গেছেন ইনি। তো অস্বাভাবিক কিছু কি ঘরে পাওয়া গেছে? হ্যাঁ, হাত ধোয়ার জায়গায় পেয়েছি একটা স্ক্রুড্রাইভার আর কয়েকটা স্ক্রু। কাল রাতে 4টি চুরুট খেয়েছিলেন। পোড়া অংশগুলো পেয়েছি ফায়ার প্লেসে। এই দেখুন না। চুরুটের হোল্ডার? না, সেটা পাইনি। চুরুটের বাক্স? এই তো কোটের পকেটে ছিল। বাক্স খুলে একটা চুরুট বার করে শুঁকল হোমস। এটা হাভানার চুরুট, কিন্তু এই পোড়া চুরুটগুলো ওলন্দাজরা আমদানি করেছে তাদের পূর্ব ভারতীয় উপনিবেশ থেকে। এসব চুরুট খড়ে মোড়া থাকে, একটু বেশি লম্বাটে আর একটু সরু হয়। বলতে বলতে পকেট ল্যাম্পের আলোয় পোড়া চুরুট 4টে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে হোমস বলল, যে দেখছি তাতে দুটো চুরুট ছুরি দিয়ে কাটা, বাকি দুটো সাজানো দাঁত দিয়ে কাটা। ল্যানার, এটা আত্মহত্যা নয়, এটা খুন। বেশ ঠান্ডা মাথায় করা একটা মার্ডার। অসম্ভব। কেন? এত ঝামেলা পাকিয়ে কেউ খুন করবে না। আরে সেটাই তো দেখতে হবে হে। খুনিরা বাড়িতে ঢুকলো কিভাবে? সামনের দরজা দিয়ে। দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। আরে হ্যাঁ, ওটা চলে যাওয়ার পর বন্ধ করা হয়েছে। এটা জানলেন কি করে আপনি? ওই চিহ্ন দেখে। দাঁড়াও, আরও খবর দিচ্ছি। বলে হোমস দরজার কাছে গিয়ে চাবি ঘুরিয়ে চুলচেরা চোখে উল্টে পাল্টে দেখল চাবিটা। দেখল চাবির ফোঁকড়। তারপর বিছানা, কার্পেট, চেয়ার, ম্যান্টেলপিস, মৃতদেহ আর দড়ি পরীক্ষা করলো। সব শেষে দড়ি কেটে ডেড বডি শোয়ানো হলো চাদরের ওপর। বলল, আচ্ছা, এই দড়িটা কোথা থেকে এলো? ডক্টর ট্রেভেলিয়ান বিছানার তলা থেকে এক বান্ডিল দড়ি বার করে বললেন, এই যে এখান থেকে কেটে নেওয়া হয়েছে। পুড়ে মরার ভয় দড়ি রাখতেন খাটের তলায়, সিঁড়িতে আগুন লাগলে যাতে জানলা দিয়ে পালাতে পারেন। ফলে ওদের ঝামেলাও কমে গেল। আচ্ছা শোনো,
ম্যান্টেল পিস থেকে ব্লেসিংটনের এই ছবিখানা নিয়ে আমি চললাম, আমার কাজে লাগবে। কিন্তু কিছু তো বলে গেলেন না। 3 জন এসেছিল একে খুন করতে। ওই রাশিয়ান পেশেন্টের ছদ্মবেশের ব্যক্তিটাকে মাঝের সারিতে রেখে এরা 3 জন পা টিপে টিপে সিঁড়ি বেয়ে ওপরে উঠেছিল। সবার আগে ছিল ওই জোয়ান ছোকরা, ছদ্মবেশী রোগীর সাজানো ছেলে। দরজা খুলে যে বাড়িতে ঢুকেছিল তার হদিশ কিন্তু এখনো পেলাম না। এই ল্যানার, চাকরটাকে গ্রেপ্তার করো তো। ডাক্তারের মুখে শুনেছি যে সে নতুন কাজে এসেছিল। ওহো, পালিয়েছে ছোকরাটা। ইস, গজগজ করে বললেন ডাক্তার। হোমস বলল, সে ছিল সবার পেছনে। অভিভূত কণ্ঠে বললাম, হোমস, এত কথা তুমি বলছো কি করে? পায়ের ছাপ যে পর পর পড়েছে, ফুল হবার কোনো জো নেই। কোন ছাপটা কোন শ্রীমানের সেটা তো কাল রাতেই জানা গেছে। ওরা দরজার সামনে পৌঁছে তার দিয়ে খুঁচিয়ে খুলে ফেলে ওই তালাটা। খালি চোখেই আঁচড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, আতস কাচের কোনো দরকার হয় না। তারপর কাবু করলো ব্লেসিংটনকে। খুব সম্ভবত বিছানায় বসিয়ে নিজেরা বসলো বিচার সভার মতো একটা পরামর্শ সভায়। বুড়ো হোল্ডারে চুরুট লাগিয়ে বসলো চেয়ারে। জোয়ান সাকরেদ এইখানে বসে চুরুট খেয়ে ছাই ঝাড়লো ড্রয়ার আলমারিতে। অ্যান্ড দ্য থার্ড পার্সন পায়চারি করতে লাগলো ঘরময়। বিচারে সাব্যস্ত হলো ফাঁসি দেয়া হবে ব্লেসিংটনকে। ফাঁসি দেবে বলেই কাঠ বা পুলিশের মতো কপিকল জাতীয় কিছু একটা সঙ্গে নিয়ে এসছিল। ফাঁসি কাঠ বানিয়ে নিত নিজেরাই। স্ক্রু ড্রাইভার আর স্ক্রু পর্যন্ত এনেছিল কড়ি কাঠে সেটা লাগাবে বলে। কিন্তু ল্যাম্পের হুকটা দেখে সেই হাঙ্গামাটা আর করতে হলো না। ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে বিদায় হলো জল্লাদরা। ভেতর থেকে স্যাঙাত বন্ধ করে দিল দরজা। যেন প্রত্যক্ষ করে বলছে, এমনইভাবে প্রতিটি ব্যাপারে বিশদভাবে বলে গেল হোমস। ছোট ছোট চিহ্ন থেকে এইভাবে সাজানো খুনের দৃশ্য শুনে তাজ্জব হলাম প্রত্যেকেই। ইন্সপেক্টর তক্ষুনি বেরিয়ে গেল চাকরের খোঁজে। বেকার স্ট্রিটে ফিরে ব্রেকফাস্ট খেয়ে নিয়ে বেরিয়ে গেল হোমস। বেলা 3টের সময় এলেন ডাক্তার আর ইন্সপেক্টর। হোমস ফিরল আরো 45 মিনিট পরে, মুখ প্রসন্ন। খবর শুভ নিশ্চয়ই। কি খবর ইন্সপেক্টর? হ্যাঁ মিস্টার হোমস, সেই ছেলেটাকে ধরেছি। সাবাস। আর আমিও পাকড়াও করেছি বাকি 2 জনকে। সে কি? সে কি? সে কি? একযোগে চেঁচিয়ে উঠলাম 3 জনেই। আহা, পাকড়াও করেছি বলতে তাদের ঠিকুজি কুষ্টিগুলো জেনে বার করেছি। ব্লেসিংটনকে পুলিশ মহল চেনে, যারা খুন করে গেল তাদের কেউ চেনে। এদের নাম বিডল, হেডওয়ার্ড আর মোফট। ওয়াশিংটন ব্যাংক ডাকাত? এক্কেবারে ঠিক। তাহলে ব্লেসিংটনের আসল নাম স্যাটন? তার বলতে আমি আর ডক্টর ট্রেভেলিয়ান মূর্খের মতো দৃষ্টি বিনিময় করলাম। হোমস বুঝিয়ে দিল, 5 জন মিলে ডাকাতি করেছিল ওয়ার্দিংটন ব্যাংকে। 4 জনের নাম এইমাত্র বললাম। অ্যান্ড দ্য 5th ওয়ান ইজ কার্ট রাইট। গার্ট টোবিনকে খুন করে 7,000 পাউন্ড নিয়ে চম্পট দেয় এরা। ঘটনাটা ঘটে অ্যারাউন্ড 1875। পুলিশ 5 জনকেই ধরেছিল, বাট রাজসাক্ষী হয় এই ব্লেসিংটন বা স্যাটন। অথচ এদের মধ্যে সবচেয়ে বদমাইশ ছিল এই স্যাটন। ফাঁসি হয়ে যায় কার্টরাইটের, আর বাকি 3 জন জেলে যায়। 15 বছরের মেয়াদ ফুরোনোর পর কয়েকদিন আগেই ছাড়া পেয়ে এরা হন্যে হয়ে খুঁজতে থাকে স্যাটনকে। 2 বার খুন করতে এসেও ফিরে যায়। ভাগ্যক্রমে বাড়ি থাকেনি স্যাটন। 3য়বারে কাজ হাসিল করেছে। ডক্টর ট্রেভেলিয়ান বললেন, তার মানে খবরের কাগজে 3 জনের খালাস পাওয়ার খবরটা পড়েই অত ভয় পেয়েছিলেন ব্লেসিংটন? আদতে ডাকাতির গল্প যেটা বলেছিল সেটা আসলে গল্পই। কিন্তু আমার কাছে খুলে বললেই তো হতো। পুরনো বন্ধুদের হিংস্র প্রকৃতি সে কতটা জানে আর কেউ তা জানে না। জিঘাংসা যাদের রক্তে, তারা জেল থেকে বেরিয়ে কি করবে তা হাড়ে হাড়ে বুঝেছিল বলেই আতঙ্কে 8খানা হয়ে গেছিল এই পাপিষ্ঠ স্যাটন। অথচ লজ্জার মাথা খেয়ে আপনাকে বলতে পারেনি। তাই চেয়েছিল ব্রিটিশ কানুনের সাহায্য নিয়ে বাঁচতে। কিন্তু বিচার আইন ব্যবস্থার চেয়েও বড়। ব্রুক স্ট্রিটের রহস্য কাহিনীর পরিসমাপ্তি এইখানেই। কেননা 3 বিচারক জল্লাদের টিকি ধরা আর যায়নি। বছর কয়েক আগে পর্তুগিজ উপকূলে একটা জাহাজ নিখোঁজ হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের বিশ্বাস খুনি 3 জন আরোহীদের মধ্যেই ছিল। শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক কাহিনী, শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অফ দি রেসিডেন্ট পেশেন্ট।
শার্লক হোমসের ভূমিকায় সম্বুদ্ধ, ডক্টর ওয়াটসন ও গল্প পাঠে শুভময়, ডক্টর ট্রেভেলিয়ানের ভূমিকায় অঙ্কিত, মিস্টার ব্লেসিংটনের ভূমিকায় সম্রাট, ইন্সপেক্টর ল্যানার্ডের ভূমিকায় সৌতিক। সম্পাদনা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, সূত্রধর, স্ক্রিপ্ট অ্যাডাপ্টেশন ও পরিচালনায় অঙ্কিত। মিক্স অ্যান্ড মাস্টারিং ও মোশন গ্রাফিক্স দেবদত্ত। পোস্টার ডিজাইনিং দীপঙ্কর। সোশ্যাল মিডিয়া প্রমোশন অমিত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং হাইপ বাটনটি ক্লিক করে হাইপ পয়েন্টস অ্যাড করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্কে ইনবক্স করতে পারেন। গল্পস্বল্পের পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই শুধুমাত্র ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।